কল্পকথন চ্যানেলে সবাইকে স্বাগতম। শুনছেন হুমায়ুন আহমেদের গল্প অন্য ভুবনের আজ দ্বিতীয় পর্ব। মিসিরারি সিরিজের এই গল্পটি নিয়ে আপনাদের সাথে আছি আমি সোলায়মান শিপন। তিন্নি অবেলায় ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। আঁধার হয়ে আসছে, চারিদিকে শুনশান নীরবতা। দোতলায় কেউ নেই, কেউ থাকে না কখনো। এবারের সব মানুষজন থাকে একতলায়। তিনি যখন কাউকে ডাকে তখনই সে আসে, তার আগে কেউ আসে না। তিন্নির কাউকে ডাকতে ইচ্ছে করছে না, সে জানালার পাশে গিয়ে বসল। এখান থেকে রাস্তা দেখা যায়, রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করছে, নানান ধরনের মানুষ। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। কত মজার মজার কথা এক একজন ভাবছে, কিন্তু ওরা কেউ জানে না তিনি সব বুঝতে পারছে। এই তো একজন মোটা লোক যাচ্ছে, তার হাতে একটা ছাতা। শীতের সময় কেউ ছাতা নিয়ে বের হয়? ছাতাটা কেমন অদ্ভুতভাবে দোলাচ্ছে লোকটা, এবং মনে মনে ভাবছে বাড়ি পৌঁছে গরম পানি দিয়ে গোসল করে ঘুমোবে। শীতের দিনের সন্ধ্যাবেলায় কেউ ঘুমায়? লোকটার মনে খুব আনন্দ, কারণ সে হঠাৎ করে অনেক টাকা পেয়েছে। কেউ দিয়েছে তাকে, যে দিয়েছে তার নাম রহমত মিয়া। বুড়ো লোকটি চলে যেতেই রোগা একটা মানুষকে দেখা গেল। সে খুব রেগে আছে, কাকে যেন খুব গাল দিচ্ছে। এমন বাজে গাল যে শুনলে খুব রাগ লাগে। তিনি জানালা বন্ধ করে দিল। ঘরটা এখন অন্ধকার। অন্ধকারে কেউ কিচ্ছু দেখতে পায় না, কিন্তু সে পায়। কেউ অন্ধকারে দেখতে পায় না, সে পায় কেন? সে কেন অন্য মানুষদের মতো নয়? কেন সবাই তাকে ভয় পায়? এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কেউ তার কাছে আসছে না। যতক্ষণ সে না ডাকবে ততক্ষণ আসবে না। এলেও খুব ভয়ে ভয়ে আসবে। দরজার ওপাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলবে, তিন্নি আপা, তিন্নি আপা। এমন রাগ লাগে, রাগ হলে তিন্নির সবাইকে কষ্ট দিতে ইচ্ছে করে। তখন তার কপালের বাঁ পাশে চিনচিনে ব্যথা হয়। ব্যথা হলে রাগ আরো বেড়ে যায়, রাগ বাড়লে ব্যথা বাড়ে। কি কষ্ট, কি কষ্ট। তিনি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো এবং রিনরিনে গলায় ডাকলো, নাজিম, নাজিম। নাজিমের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উঠে আসছে। তিনি তাকে দেখতে পাচ্ছে না, দোতলায় ওঠার সিঁড়ির পেছনের দিকে। কিন্তু তবু তিনি পরিষ্কার বুঝতে পারছে নাজিম রেলিং ধরে ধরে উপরে আসছে। তার হাতে এক গ্লাস দুধ। নাজিম তার জন্য দুধ আনছে। কি বিশ্রী ব্যাপার, সে দুধ চায়নি তবু আনছে। এমন গাধা কেন লোকটা? তিন্নি আপা। তিন্নি তাকালো না। নাজিম সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে খুব। ভয়ে তার পা কাঁপছে। দুধ এনেছেন কেন? দুধ খাবো না। অন্য কিছু খাবে না পা? না, কিছু খাবো না। জি আচ্ছা। বাবা কবে আসবে আপনি জানেন? জানি না আপা। বাবা কাল সকালে আসবে। একা আসবে না, একটা লোককে নিয়ে আসবে। নাজিম কিছু বলল না। তিন্নি কাটা কাটা গলায় বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না তাই না? করছি আপা, আমি সব বুঝতে পারি। আমি জানি আপা। আপনি আমাকে ভয় করেন কেন? আমি ভয় করি না আপা। না করেন। আপনারা সবাই আমাকে ভয় করেন। আপনি করেন, আবুর মা করে, দারোয়ান করে, সবাই ভয় করে। যান, আপনি চলে যান। দুধ খাবেন না? না, খাবো না, কিচ্ছু খাবো না। বাতি জ্বালিয়ে দিই? না, বাতি জ্বালাতে হবে না। জি আচ্ছা, আমি যাই আপা।
না, আপনি যেতে পারবেন না। আপনি দাঁড়িয়ে থাকুন। নাজিম দাঁড়িয়ে রইল। তিনি তার ঘরে ঢুকে ছবি আঁকতে বসল। ঘর এখন নিকষ অন্ধকার, কিন্তু তাতে তার কোনো অসুবিধা হচ্ছে না। অন্ধকারই বরং রঙগুলি পরিষ্কার দেখা যায়। তিনি অতি দ্রুত ব্রাশ চালাচ্ছে। ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। কান্না পাচ্ছে। সে তার রঙগুলো দূরে সরিয়ে কাঁদতে শুরু করলো। নাজিম ভীত গলায় বলল, কি কি হয়েছে তিন্নি আপা? তিনি তীক্ষ্ণ স্বরে বলল, কিচ্ছু হয়নি, আপনি চলে যান। নাজিম অতি দ্রুত সিঁড়ি থেকে নেমে গেল, যেন সে পালিয়ে বেঁচেছে। তারা ময়মনসিংহ এসে পৌঁছলেন ভোর রাতে। তখনও চারিদিকে অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। মিসির আলির মনে হলো বিশাল একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন। গাছগাছালিতে চারিদিক ঢাকা। বারান্দায় অল্প পাওয়ারের একটি বাতি জ্বলছে, তাতে চারদিকের অন্ধকার আরো গাঢ় হয়েছে। মিসির আলি বললেন, রাজবাড়ি বলে মনে হচ্ছে। বরকত সাহেব শীতল গলায় বললেন, একসময় ছিল। সুষম দুর্গাপুরের মহারাজার বাড়ি। আমি কিনে নিয়েছি। দারোয়ান গেট খোলা মাত্র ছোটাছুটি শুরু হয়ে গেল। অনেক লোকজন বেরিয়ে এলো, সবাই ভিত্ত শ্রেণীর। আজকালকার যুগেও যে এতজন কাজের লোক থাকতে পারে তা মিসির আলি ধারণা করেননি। তিনি লক্ষ্য করলেন, এরা কেউ তিন্নি মেয়েটির উল্লেখ করছে না। মেয়ের বাবাও মেয়ের সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞাসা করলেন না, অথচ জিজ্ঞাসা করাটাই স্বাভাবিক ছিল। বরকত সাহেব বললেন, আপনি যান, বিশ্রাম করুন, সকালবেলা আপনার সঙ্গে কথা হবে। কালো মতো লম্বা একটি ছেলে তার ঘর দেখিয়ে দিল। একতলার একটি কামরা। পুরনো দিনের কামরাগুলি যেমন হয়, দৈর্ঘ্যে প্রস্থে বিশাল, বিরাট দক্ষিণমুখী জানালা। ঘরের আসবাবপত্র সবই দামি ও আধুনিক। খাটে 6 ইঞ্চি ফোমের তোশক, রকিং চেয়ার, মেঝেতে দামি স্যাক কার্পেট। মফস্বল শহরে এসব জিনিস ঠিক আশা করা যায় না। বাথরুমে ঢুকে মিসির আলি আরও অবাক হলেন। ওয়াটার হিটারের ব্যবস্থা আছে, চমৎকার বাথটাব। মিসির আলির মনে হলো অনেক দিন এ ঘরে বা বাথরুমে কেউ আসেনি। এমন চমৎকার একটি গেস্ট রুম এরা শুধু শুধু বানিয়ে রেখেছে। প্রচণ্ড ঠান্ডা, কিন্তু গরম পানির ব্যবস্থা যখন আছে তখন একটা হট শাওয়ার নেওয়া যেতেই পারে। মিসির আলি দীর্ঘ সময় নিয়ে গোসল সারলেন। শরীর ঝরঝরে লাগছে। 1 কাপ গরম চা পেলে বেশ হতো। বাথরুম থেকে বের হয়েই দেখলেন টেবিলে চায়ের আয়োজন। পট ভর্তি চা, প্লেটে নোনতা বিস্কিট, কুচি কুচি করে কাটা পনির। ভিত্ত শ্রেণীর একজন যুবক তাকে ঢুকতে দেখে চা ঢালতে শুরু করলেন। তিনি লক্ষ্য করলেন, লোকটি আর চোখে তার দিকে বারবার তাকাচ্ছে। চোখে চোখ পড়া মাত্র চট করে মাথা নামিয়ে নিচ্ছে। তোমার নাম কি? নাজিম। শুধু নাজিম? নাজিম উদ্দিন। কতদিন ধরে এ বাড়িতে আছো? জি, অনেক দিন। অনেক দিন মানে কতদিন? 5 বছর। এই বাড়িতে কজন মানুষ থাকে? নাজিম জবাব দিল না, চায়ের কাপে চিনি ঢেলে এগিয়ে দিল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে এখন চলে যাবে। মিসির আলি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, বাড়িতে কজন মানুষ থাকে? স্যার, আমি কিছু জানি না। আমি কিছু জানি না মানে? তুমি 5 বছর এ বাড়িতে আছো অথচ জানো না এ বাড়িতে কজন মানুষ থাকে? জি না স্যার, আমি জানি না। বরকত সাহেব ও তার মেয়ে, এই দুজন ছাড়া আর কজন মানুষ থাকে? আমি স্যার কিছুই জানি না। মিসির আলি বড় অবাক হলেন, আর কোনো প্রশ্ন করলেন না। চায়ে চুমুক দিলেন, সিগারেট ধরালেন। তিনি সিগারেট ছেড়ে দেবার চেষ্টা করছেন, সেটা মনে রইল না। এই লোকটি কোনো কিছু বলতে চাচ্ছে না কেন? বাধা কোথায়? নাজিম মৃদু স্বরে বলল, স্যার, বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন। না, আমি অসময়ে ঘুমাবো না। সকালের নাস্তা দেওয়া হবে 7:30টায়। ঠিক আছে, আসি স্যার, পাশের ঘরেই আছি। দরকার হলে কলিং বেল টেপবেন।
দরজার কাছে কলিং বেল আছে। তিনি মাথা নাড়লেন, কিছু বললেন না। ঘড়িতে বাজছে 5টা 45। আকাশ ফর্সা হতে শুরু করেছে। তিনি বারান্দায় এসে দাঁড়ালেন। ব্রহ্মপুত্র নদী নিশ্চয়ই খুব কাছে। ভোরবেলা নদীর পাড় ধরে হাঁটতে ভালো লাগবে। এই শহরে এর আগে তিনি আসেননি। অপরিচিত শহরে ঘুরে বেড়াতে চমৎকার লাগে। গেট বন্ধ। গেটের পাশের খুপড়ি ঘরটায় দারোয়ান নিশ্চয়ই ঘুমোচ্ছে। মিসির আলি উঁচু গলায় ডাকলেন, দারোয়ান, দারোয়ান, গেট খুলে দাও। দারোয়ান বেরিয়ে এলো, কিন্তু গেট খুলল না, যেন সে কথা বুঝতে পারছে না। গেট খুলে দাও, আমি বাইরে যাব। গেট খোলা যাবে না। খোলা যাবে না মানে? কেন যাবে না? বড় সাহেবের হুকুম ছাড়া খোলা যাবে না। তার মানে কি বলছো তুমি? এটা কি জেলখানা নাকি? দারোয়ান কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে গেল, যেন মিসির আলির সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তিনি দাঁড়িয়ে রইলেন একা একা। তার সামনে ভারী লোহার গেট সমস্ত বাড়িটিকে যে পাঁচিল ঘিরে রেখেছিল তাও অনেকখানি উঁচু। সত্যি সত্যি জেলখানা জেলখানা ভাব। মিসির আলি আবার ডাকলেন, দারোয়ান, দারোয়ান। কেউ বেরিয়ে এলো না। ভোর 7টা পর্যন্ত মিসির আলি বাড়ির সামনের বাগানে চিন্তিত মুখে ঘুরে বেড়ালেন। এই সময়ের মধ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার করলেন। এই বাড়িটি গাছগাছালিতে ভর্তি, কিন্তু কোনো গাছে পাখি ডাকছে না। শুধু যে ডাকছে না তাই নয়, কোনো গাছে পাখি বসে পর্যন্ত নেই। অথচ ভোরবেলায় এই সময়টার পাখির কিচিরমিচিরের কান ঝালাপালা হবার কথা। অথচ চারিদিক কেমন নীরব, থমথমে। স্যার, আপনার নাস্তা দেয়া হয়েছে। কোথায়? দোতলায়। চলো যাই। আমি যাব না স্যার, আপনি একা যান। ওই যে সিঁড়ি। সিঁড়িতে পা রেখে মিসির আলি থমকে দাঁড়ালেন। সিঁড়ির মাথায় একটি বালিকা দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি দারুণ রূপসী, মাথা ভর্তি কোকড়ানো চুল, টানা টানা চোখ, দেবী মূর্তির মতো কাটা কাটা নাকমুখ। মেয়েটি দাঁড়িয়ে আছে মূর্তির মতো, একটু নড়ছে না, চোখের দৃষ্টিও ফিরিয়ে নিচ্ছে না। মিসির আলি বললেন, কেমন আছো তিন্নি? মেয়েটি মিষ্টি স্বরে হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছি। আপনাকে গেট খুলে দেয়নি, তাই না? মিসির আলি উপরে উঠতে উঠতে বললেন, দারোয়ান বেটা বেশি সুবিধার না, কিছুতেই গেট খুলল না। দারোয়ান ভালোই, বাবার জন্য খুলেনি। বাবা গেট খুলতে নিষেধ করেছেন। তাই নাকি? হ্যাঁ, বাবার ধারণা গেট খুললেই আমি চলে যাব। তুমি বুঝি শুধু চলে যেতে চাও? না, চাই না, কিন্তু বাবার ধারণা আমি চলে যেতে চাই। মেয়েটি আবার মাথা দুলিয়ে হাসল। মেয়েটি দারুণ শীতেও পাতলা একটা জামা গায়ে দিয়ে আছে। খালি পা, মনে হচ্ছে সে শীতের অল্প অল্প কাঁপছে। তিন্নি, তোমার শীত লাগছে না? না। বলো কি, এই প্রচণ্ড শীতে তোমার ঠান্ডা লাগছে না? না। আপনি নাস্তা খেতে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। দেরি হচ্ছে দেখে মনে মনে রেগে যাচ্ছে। তাই বুঝি? হ্যাঁ, তাই। মেয়েটি হাঁটতে শুরু করলো। ধবধবে সাদা রঙের ফ্রকে তাকে দেব শিশুর মতো লাগছে। মিসির আলি মেয়েটির প্রতি গাঢ় মমতা বোধ করলেন। তার ইচ্ছে করলো মেয়েটিকে কোলে তুলে নিতে, কিন্তু এই মেয়ে হয়তো এসব পছন্দ করবে না। একে দেখেই মনে হচ্ছে এর পছন্দ অপছন্দ খুব তীব্র। নাস্তার আয়োজন প্রচুর। রুটি মাখন থেকে শুরু করে চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সবই আছে। বিলিতি কায়দায় দুজনের সামনে এক বাটি করে সালাদ, লম্বা লম্বা গ্লাসে কমলা লেবুর রস। রাজকীয় ব্যাপার। শুধু খাবার দাবার এগিয়ে দেওয়ার জন্যে কেউ নেই। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, বসে আছেন কেন? শুরু করুন। তিন্নির জন্য অপেক্ষা করছি। ও আসবে না। আসবে না কেন? খেয়ে নিয়েছে। আমার মেয়ের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ। কেমন দেখলেন আমার মেয়েকে? ভালো। বরকত সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন খানিকক্ষণ। নিচু গলায় বললেন, ওর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা আপনার নজরে পড়েছে? না।
ভালো করে ভেবে বলুন। ভেবে বলছি, তবে পারিপার্শ্বিকে কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছি। যেমন যেমন আপনার গাছগুলিতে কোনো পাখি নেই, একটি পাখিও আমার চোখে পড়েনি। বরকত সাহেব চমকালেন না। তার মানে তিনি ব্যাপারটি আগেই লক্ষ্য করেছেন। আগে লক্ষ্য না করলে নিশ্চয়ই চমকাতেন। অর্থাৎ মানুষটির পর্যবেক্ষণ শক্তি ভালো। এই জিনিসটি চট করে কারোর চোখে পড়বে না। মিসির আলী বললেন, এছাড়াও অন্য একটি ব্যাপার লক্ষ্য করেছি। বলুন শুনি। আপনার বাড়ির কাজের লোকটি, যার নাম নাজিম, সে অত্যন্ত ভীত ও শঙ্কিত। এটা এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। এই বাড়ির সবাই আমাকে ভয় ভয় করে। কেন? পৃথিবীর নিয়মই হচ্ছে ক্ষমতাবানকে ভয় করো। আমি ক্ষমতাবান। ক্ষমতাটা কিসের? অর্থের। অর্থের ক্ষমতাই সবচেয়ে বড় ক্ষমতা। আপনার ধারণা যেহেতু আপনার প্রচুর টাকা, সেহেতু সবাই আপনাকে ভয় করে। অন্য কারণও আছে। আমি বেশ বদমেজাজি। আপনার মেয়ে তিন্নি, সেও কি বদমেজাজি? বরকত সাহেবের ভুরু কুঁচকে উঠল। তিনি জবাব দিতে গিয়েও দিলেন না। হালকা স্বরে বললেন, চা নিন, নাকি কফি খেতে চান? চা খাবো। আপনি বলেছিলেন ব্যবসা ছেড়ে দিয়েছেন, এখন করেন কি? কিছুই করি না, এখন আমি ঘরেই থাকি এবং কাউকে ঘর থেকে বেরোতে দেন না। এ কথা বলছেন কেন? কারণ দারোয়ান আমাকে বেরোতে দেয়নি। ওকে বলে দিয়েছি যেন গেট না খোলে। কেন বলেছেন? তিন্নির জন্য বলেছি। আমার ভয় গেট খোলা হলেই সে চলে যাবে। আমি আর কোনোদিন তাকে ফিরে পাবো না। সে কি এর আগে কখনো গিয়েছে? না। তাহলে কি করে আপনার ধারণা হলো গেট খোলা পেলে সে চলে যাবে? আমাকে আপনি এত প্রশ্ন করছেন কেন? আমাকে প্রশ্ন করবার জন্য তো আপনাকে আনা হয়নি। আপনাকে আনা হয়েছে আমার মেয়ের জন্য। আনা হয়েছে বলাটা বোধহয় ঠিক হচ্ছে না। আমি নিজ থেকে এসেছি। বরকত সাহেব ক্লান্ত গলায় বললেন, আপনি দয়া করে আমার মেয়ের ঘরে চলে যান, ওর সঙ্গে কথা বলুন। ও কি তার ঘরে একা থাকে? হ্যাঁ, একাই থাকে। মিসির আলি উঠে দাঁড়াতেই বরকত সাহেব বললেন, প্লিজ একটি কথা মন দিয়ে শুনুন। এমন কিছুই করবেন না যাতে আমার মেয়ে রেগে যায়। এ কথা বলছেন কেন? ও রেগে গেলে মানুষকে কষ্ট দেয়। কিভাবে কষ্ট দেয়? নিজেই বুঝবেন, আমার বলা দরকার হবে না। তিনের ঘরটি বিরাট বড়। এক পাশে ছোট্ট একটি কালো রঙের খাটে সুন্দর একটি বিছানা পাতা, নানান ধরনের খেলনায় ঘর ভর্তি। বেশিরভাগ খেলনাই হচ্ছে তুলার তৈরি জীবজন্তু। শিশুদের ঘর যেমন অগোছালো থাকে, এই ঘরটি সেরকম নয়, বেশ গোছানো ঘর। মিসির আলি দরজার বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ তিন্নিকে দেখলেন। মেয়েটি গভীর মনোযোগে ছবি আঁকছে, একবারও তাকাচ্ছে না তার দিকে। মিসির আলি বললেন, তিন্নি, ভেতরে আসবো? তিনি ছবি থেকে মুখ না তুলে বলল, আসতেই চলে আসুন, ইচ্ছে না হলে আসবো না। তিনি কিছু বলল না। মিসির আলি ভেতরে ঢুকলেন, হাসি মুখে বললেন, বসবো কিছুক্ষণ তোমার ঘরে? বসার ইচ্ছে হলে বসবেন। তিনি বসলেন, হাসি মুখে বললেন, কিসের ছবি আঁকছো? গাছের। দেখি কেমন ছবি? দেখতে ইচ্ছে হলে দেখুন। তিনি তার ছবি এগিয়ে দিল। মিসির আলি অবাক হয়ে দেখলেন, অদ্ভুত সব গাছের ছবি আঁকা হয়েছে। গাছগুলিতে কোনো পাতা নেই, অসংখ্য ডাল। ডালগুলি লতানো, কিছু কিছু লতা আবার চুলের বেনির মতো পাকানো। সুন্দর হয়েছে তো গাছের ছবি। আপনার ভালো লাগছে? হ্যাঁ। এরকম গাছ কি আপনি এর আগে কখনো দেখেছেন? না, দেখিনি। তাহলে আপনি কেন জিজ্ঞেস করলেন না কি করে আমি না দেখে এমন সুন্দর গাছের ছবি আঁকলাম? শিশুরা মন থেকে অনেক জিনিস আঁকে। তিনি হাসল। তিনি প্রথম মেয়েটির মুখে হাসি দেখলেন। তিনি হাসতে হাসতে ভেঙে পড়ছে। মিসির আলি বললেন, তুমি এত হাসছো কেন? হাসতে ভালো লাগছে তাই হাসছি। তিনি নিজেও হাসলেন। হাসতে হাসতেই বললেন, আমি শুনেছি তুমি সব প্রশ্নের উত্তর জানো। কে বলেছে বাবা? হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি জানো? জানি। পরীক্ষা করতে চান? হ্যাঁ, চাই। বলো তো, ৯-এর বর্গমূল কত? ৩। ৫-এর বর্গমূল কত সেটা জানো? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না। আচ্ছা দেখি এটা পারো কি না। পেনিসিলিন যিনি আবিষ্কার করেছেন তার নাম কি? স্যার আলেকজান্ডার ফ্লেমিং। হ্যাঁ, হয়েছে। এখন বলো দেখি,
তার স্ত্রীর নাম কি? আমি জানি না। সত্যি জানো না? না, আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন জানো? জানি, 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের নাম জানো? জানি না। মিসির আলি হাসতে লাগলেন। তিনি ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। গম্ভীর স্বরে বলল, আপনি হাসছেন কেন? আমি হাসছি কারণ তুমি কিভাবে সব প্রশ্নের জবাব দাও তা বুঝতে পারছি। তাহলে বলুন, কিভাবে সব প্রশ্নের জবাব দিই? আমি লক্ষ্য করলাম যেসব প্রশ্নের উত্তর আমি জানি শুধু সেসব প্রশ্নের উত্তরই তুমি জানো। যেমন আমি জানি 9-এর বর্গমূল 3, কাজেই তুমি বললে 3, কিন্তু 5-এর বর্গমূল কত তুমি বলতে পারলে না, কারণ আমি নিজেও তা জানি না। আলেকজান্ডার ফ্লেমিংয়ের স্ত্রীর নাম তুমি বলতে পারলে না, কারণ আমি তার স্ত্রীর নাম জানি না। ঠিক এইভাবে থাকার বলতে হবে না। তিনি তাকিয়ে আছে, তার মুখে কোনো হাসি নেই। সমস্ত চেহারায় কেমন একটা কঠিন ভাব চলে এসেছে, যা এত অল্প বয়সী একটি বাচ্চার চেহারার সঙ্গে ঠিক মিশ খাচ্ছে না। মিসির আলি সহজ স্বরে বললেন, তুমি মানুষের মনের কথা টের পাও বলেই জানা প্রশ্নগুলোর উত্তর দিতে পারো। এটা এক ধরনের টেলিপ্যাথিক ক্ষমতা। কেউ কেউ এ ধরনের ক্ষমতা নিয়ে জন্মায়। তিনি শীতল গলায় বলল, আপনি খুব বুদ্ধিমান। মিসির আলি বললেন, হ্যাঁ, আমি বুদ্ধিমান। আপনি বুদ্ধিমান এবং অহংকারী। যারা বুদ্ধিমান তারা সাধারণত অহংকারী হয়। এটা দোষের নয়। যে জিনিস তোমার নেই তা নিয়ে তুমি যখন অহংকার করো সেটা হয় দোষের। আপনি এখানে কেন এসেছেন? তোমাকে সাহায্য করবার জন্য এসেছি। কিসের সাহায্য? আমি এখনো ঠিক জানি না, সেটাই দেখতে এসেছি। হয়তো তোমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমার বাবা শুধু শুধু ভয় পাচ্ছেন। আমি ডাক্তার পছন্দ করি না। আমি ডাক্তার নই। আপনি এখন আমার ঘর থেকে চলে যান। আমার আর আপনাকে ভালো লাগছে না। আমার কিন্তু তোমাকে ভালো লাগছে, খুব ভালো লাগছে। আপনি এখন যান। মিসির আলি উঠে দাঁড়ালেন। তিনি বলল, দাঁড়িয়ে আছেন কেন? চলে যান। তিনি কথা তিনি কথা কটে বলার সঙ্গে সঙ্গে মিসির আলি তার মাথার ঠিক মাঝখানে এক ধরনের যন্ত্রণা বোধ করলেন। হঠাৎ মাথাটা ঘুরে উঠল, বমি বমি ভাব হলো, আর সেই সঙ্গে তীব্র তীক্ষ্ণ যন্ত্রণা। যেন কেউ একটি ধারালো ব্লেড দিয়ে আচমকা মাথাটা ফাঁক করে ফেলেছে। মিসির আলি বুঝতে পারছেন তিনি জ্ঞান হারাচ্ছেন। পৃথিবী তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। চোখের সামনে দেখছেন সাবানের বুদবুদের মতো বুদবুদ। জ্ঞান হারাবার ঠিক আগ মুহূর্তে ব্যথাটা কমে গেল। সমস্ত শরীরে এক ধরনের অবসাদ। ঘুমে চোখ জড়িয়ে যাচ্ছে। মিসির আলি তাকালেন তিন্নির দিকে। মেয়েটির ঠোঁটের কোণে মৃদু হাসি। সহজ হাসি নয়, উপহাসের হাসি। মিসির আলি দীর্ঘ সময় চুপ থেকে বললেন, এটা তো তুমি ভালোই দেখালে। তিনি বলল, এর চেয়ে ভালো দেখাতে পারি। তা পারো, নিশ্চয়ই পারো। তুমি কি রাগ হলে এরকম করো? হ্যাঁ, করি। আমি তোমাকে রাগাতে চাই না। কেউ চায় না। সবাই তোমাকে খুশি রাখতে চায়। হ্যাঁ, কিন্তু তবু তুমি প্রায়ই রেগে যাও, তাই না? হ্যাঁ, যাই। রাগটা সাধারণত কতক্ষণ থাকে? ঠিক নেই, কখনো অনেক বেশি থাকে। আচ্ছা, তিনি মনে করো এখানে দুজন মানুষ আছে, তুমি রাগ করলে একজনের উপর, তাহলে ব্যথাটা কি সেজন্যই পাবে নাকি দুজন একত্রে পাবে? যার উপর রাগ করেছি সেই পাবে। অন্য পাবে কেন? অন্যজনের উপর তো আমি রাগ করিনি। তাও তো ঠিক। এখন কি আমার উপর তোমার রাগ কমেছে? হ্যাঁ, কমেছে। তাহলে আমার দিকে তাকে একটু হাসো তো, যাতে আমি বুঝতে পারি তোমার রাগ সত্যি সত্যি কমেছে। তিনি হাসলো। মিসির আলি বললেন, আমি কি আরও খানিকক্ষণ বসবো? বসার ইচ্ছে হলে বসুন। মিসির আলি বসলেন। একটি সিগারেট ধরালেন। মেয়েটি নিজের মনে ছবি আঁকছে। সেই গাছের ছবি, লতানো ডাল, পত্রহীন বিশাল বৃক্ষ। মিসির আলি ঠিক করলেন তিনি একটি পরীক্ষা করবেন। এই মেয়েটি যেভাবেই হোক মস্তিষ্কের কোষে সরাসরি চাপ প্রয়োগ করতে হবে। উচ্চ পর্যায়ের একটি টেলিপ্যাথিক ক্ষমতা। ছোট্ট একটি মেয়ে, অথচ কত সহজে মানুষের মাথায় ঢুকে যাচ্ছে। এটাকে বাধা দেবার একমাত্র উপায় সম্ভবত মেয়েটিকে মাথার ভেতর ঢুকতে না দেয়া। সেটা করা যাবে তখনই যখন নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা যাবে। সমস্ত চিন্তা ও ভাবনা কেন্দ্রীভূত করা হবে একটি বিন্দুতে। মিসির আলি ডাকলেন, তিনি মুখ না তুলে বলল, কি? তুমি আমার মাথার ব্যথাটা আবার তৈরি করো তো। কেন? আমি একটা ছোট্ট পরীক্ষা করব। কি পরীক্ষা?
আমি দেখতে চাই এই ব্যথার হাত থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা। উপায় নেই, সেটাই দেখব। তবে তিন্নি, একটি কথা, ব্যথাটা তুমি তৈরি করবে খুব ধীরে, এবং যখনই আমি হাত তুলব তুমি ব্যথাটা কমিয়ে ফেলবে। আপনি খুব অদ্ভুত মানুষ। আমি মোটেই অদ্ভুত মানুষ নই, আমি একজন যুক্তিবাদী মানুষ। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। আমার কোনো সাহায্য লাগবে না, হয়তো লাগবে না, তবে আমি তোমার ব্যাপারটা পুরোপুরি বুঝতে চাই। এখন তুমি ব্যথা তৈরি করো তো, খুব ধীরে ধীরে। তিনি মাথা তুলে সোজা হয়ে বসল। তার দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে, ঠোঁট বেঁকে যাচ্ছে, বাঁকা ঠোঁট খুব হালকাভাবে কাঁপছে। মিসির আলি চোখ বন্ধ করে বসে আছেন। তিনি তার সমস্ত মন প্রাণ একটি ব্যাপারে কেন্দ্রীভূত করে ফেললেন। খুব ছোটবেলায় তিনি একটি সাপের মুখোমুখি হয়েছিলেন। এখন তিনি ভাবছেন সেই সাপটির কথা। সাপটির হলুদ গা ছিল চক্রকাটা, বুকে ভর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে এসেছিল। তাকে দেখেই সে থমকে গেল, ঘন ঘন তার চেরা জিভ বের করতে লাগলো। মিসির আলি এখন আর কিছুই ভাবছে না। পৃথিবীতে ঠিক এই মুহূর্তে সাপের চেরা জীব ছাড়া অন্য কিছুই নেই। তিনি জীবিত কি মৃত সেই বোধও তার নেই। তিনি কল্পনায় দেখছেন হলুদ রঙের কুৎসিত সাপের চেরা জীব বাতাসে কাঁপছে। মিসির আলির চোখের দৃষ্টি ঘোলা হয়ে আসছে, চোখে বিন্দু বিন্দু ঘাম। তিনি ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। তিনি অবাক হয়ে মিসির আলিকে দেখছে। আশ্চর্য ব্যাপার, এ মানুষটিকে সে কিছু করতে পারছে না। এতক্ষণে ব্যথায় তার ছটফট করা উচিত ছিল, কিন্তু লোকটি এখনো হাত তুলছে না। এর মানে কি এই যে সে ব্যথা পাচ্ছে না? তা কি করে সম্ভব? তিনি ব্যথার পরিমাণ অনেক দূর বাড়িয়ে দিল। তার নিজের মাথায় এখন ঝিমঝিম করছে। মিসির আলি হাত তুললেন। তিনি পরীক্ষায় পাশ করেছেন। মিসির আলি দুর্বল গলায় বললেন, তিন্নি, আমি এখন যাই, তোমার সঙ্গে পরে কথা বলবো। তিনি জবাব দিল না, অবাক চোখে তাকে দেখতে লাগলো। মিসির আলি বললেন, তিন্নি, আমি কি তোমার আঁকা ছবিগুলো নিয়ে যেতে পারি? কেন? আমি নিজের ঘরে বসে সময় নিয়ে ছবিগুলো দেখব। তাতে কি হবে? তোমাকে বুঝতে সুবিধা হবে। তিনি তার হাতে একগাদা ছবি তুলে দিল। মিসির আলি সিঁড়ি বেয়ে নেমে গেলেন। ক্লান্তিতে তার পা ভেঙে আসছে, ঘুমে চোখ জড়িয়ে আসছে। তিনি পেছনে ফিরলেন। তিনি ছাদে উঠে গেছে। তার মাথার উপর চক্রাকারে কয়েকটি পাখি উঠছে। আশেপাশে পাখি নেই, কিন্তু এই মেয়েটির মাথার উপর পাখি উঠছে কেন? শালিক পাখি কিচমিচ শব্দ করছে। মেয়েটিকে দেখে মনে হলো সেও কিছু বলছে পাখিদের। এত রহস্য কেন? মিসির আলি নিজের ঘরের দিকে এগুলেন। তার মন ভারাক্রান্ত। তিনি নিজের ভেতর এক ধরনের অস্থিরতা বোধ করলেন। সারাটা দিন তিনি ছাদে কাটালো। একবার এ মাথায় যাচ্ছে আর একবার ও মাথায়। মাঝে মাঝে বিড়বিড় করে নিজের মনে কথা বলছে এবং হাসছে। শীতের দিনে রোদ দুপুরের দিকে খুব বেড়ে যায়, সারা গা চিরবির করে। কিন্তু মেয়েটি নির্বিকার, হাঁটছে তো হাঁটছেই। রহিমা দুপুরে ছাদে এসে ভয়ে ভয়ে বলেছিল, ভাত দিছি, খেতে আসেন। তিনি কোনো কথা বলেনি। রহিমা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেছে। তিনি বুঝতে পারছে সিঁড়ি দিয়ে নামার সময় রহিমা মনে মনে বলছে, পিশাচ, পিশাচ, মানুষ না, পিশাচ। তিন্নির খানিকটা রাগ লাগছিল, কিন্তু সে সামলে নিল। সবসময় রাগ করতে ভালো লাগে না, তার নিজেরও কষ্ট হয়, চোখ জ্বালা করে। রহিমা চলে যাবার পরপরই বরকত সাহেব এলেন। তিনি কোনো কথা বললেন না, চিলে কোঠার কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিন্নির মন খারাপ হয়ে গেল। বাবা আগে তাকে ভয় পেতেন না, এখন পান, খুব ভয় পান। অথচ সে বাবাকে একদিনও ব্যথা দেয়নি, কোনোদিন দেবেও না। তিন্নি, কি বাবা? ভাত খেতে এসো। আমার খিদে নেই বাবা। যেদিন খুব রোদ ওঠে সেদিন আমার খিদে হয় না। বরকত সাহেব ছোট্ট একটা নিঃশ্বাস ফেললেন। সেই নিঃশ্বাসের শব্দ শুনে তিন্নির আরও মন খারাপ হয়ে গেল। তিন্নি, কি বাবা? যে ভদ্রলোক এসেছেন তার সঙ্গে কি তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়েছে। তাকে তোমার কেমন লেগেছে? ভালো। তাহলে তাকে ব্যথা দিলে কেন? আমি কিছুক্ষণ আগে একতলায় গিয়েছিলাম, ভদ্রলোক মরার মতো পড়ে আছেন। তিন্নি জবাব দিল না। বরকত সাহেব বললেন,
তুমি জানো তিনি কি জন্য এসেছেন? জানি, তিনি আমাকে বলেছেন। তুমি লক্ষ্মী মেয়ের মতো তোমার যত কথা আছে সব ওকে বলবে, কিছুই লুকাবে না। আচ্ছা, তোমার স্বপ্নের কথাও বলবে? তিনি বিশ্বাস করবেন না, হাসবেন। না, হাসবেন না। উনি একজন অত্যন্ত বুদ্ধিমান মানুষ, তোমার সব কথা উনি বুঝবেন। আমি যা বুঝতে পারিনি উনি তা পারবেন। তিনি বলল, উনি কি গাছের মতো জ্ঞানী? বরকত সাহেব মৃদুস্বরে বললেন, তোমার গাছের ব্যাপারটা আমি জানি না তিন্নি, কাজে বলতে পারছি না গাছের মতো জ্ঞানী কিনা। আমার ধারণা গাছের জীবন থাকলেও তা খুব নিম্ন পর্যায়ের, জ্ঞান বুদ্ধির ব্যাপার সেখানে নেই। বাবা, বলো মা, আমার স্বপ্নের ব্যাপারটা কি আজই ওকে বলবো? না, আজ না বললেও হবে, কাল বলো। আজ ভদ্রলোক ঘুমোচ্ছেন, আমার মনে হয় সারাদিনই ঘুমোবেন। তুমি ব্যথা দেবার পর উনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি লজ্জিত হলো, কিছু বলল না। বরকত সাহেব বললেন, তুমি কি ছাদেই থাকবে? হ্যাঁ, তুমি যাও, ভাত খাও। বরকত সাহেব নেমে গেলেন। তিনি ছাদের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আবার হাঁটতে শুরু করলো। সে নেমে এলো সন্ধ্যাবেলায়। তার গা ঝিমঝিম করছে, হাত পা কাঁপছে। আর সে আবার স্বপ্ন দেখবে, এসব লক্ষণ তার এখন চেনা হয়ে গেছে। তার ভয় ভয় করতে লাগলো। স্বপ্ন এত বাজে ব্যাপার, এত কষ্টের। ঘুমোবার আগে তিনি একটিবার দুধ খেলো। রহিমা কমলা এনেছিল খোসা ছাড়িয়ে, তার দুটি কোয়া মুখে দিল। রহিমা বলল, আমি এই ঘরে ঘুমাইবো আপা? তিনি কড়া গলায় বলল, না। রহিমা প্রতি রাতেই কথা বলে, প্রতি রাতেই তিনি একই উত্তর দেয়। একা থাকা তার অভ্যেস হয়ে গেছে, অথচ কেউ সেটা বুঝতে চায় না। বাবাও মাঝে মাঝে এসে বলেন, তুমি কি আমার সঙ্গে ঘুমোবে মা? একবার খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, ঘন ঘন বাজ চমকাচ্ছিল। বাবা এসে জোর করে তাকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন। সে কতবার বলেছে, আমি কাউকেই ভয় করি না। বাবা শোনেননি। বাবা মা মারা কোনো বাবা মারা কোনো কথা শুনতে চায় না। মার কথা সে অবশ্যই বলতে পারে না, কারণ মার কথা তার কিছুই মনে নেই। শুধু মনে আছে মাথা ভর্তি চুলের একটি গোলগাল মুখ তার মুখের উপর ঝুঁকে আছে। তিনি ভাবতে লাগলো, মা বেঁচে থাকলে এখন কি করত। তাকে নিয়ে খুব সমস্যায় পড়ে যেত। হয়তো রোজ রাতে তার সঙ্গে ঘুমোতো, কান্নাকাটি করত। আচ্ছা, সেরকম হলো কেন? সে অন্য সব মেয়েদের মতো হলো না কেন? রহিমা এখনো দাঁড়িয়ে আছে, সরাসরি তিন্নির দিকে তাকাচ্ছে না, কিন্তু মনে মনে চাচ্ছে তাড়াতাড়ি এই ঘর থেকে চলে যেতে। তিন্নি ভেবে পেল না সে চলে যেতে চাচ্ছে। সে চলে না গিয়ে দাঁড়িয়ে আছে কেন? রহিমা, জি আপা, তুমি আজ সকাল আমাকে পিশাচ ডাকছিলে কেন? রহিমার মুখ সাদা হয়ে গেল, দেখতে দেখতে কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। পিশাচরা কি করে রহিমা? রহিমা তার জবাব দিল না। তার পানির পিপাসা পেয়ে গেছে, বুক শুকিয়ে কাঠ। আর কোনোদিন আমাকে পিশাচ ডাকবে না। জি আচ্ছা, এখন যাও। আজ বোধহয় স্বপ্নটা সে দেখবেই। বিছানায় শোয়া মাত্র চোখ জড়িয়ে আসছে ঘুমে। অনেক চেষ্টা করেও চোখ মেলে রাখা যাচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ যেন অনেকখানি ঠান্ডা হয়ে গেছে। ঝুনঝুন শব্দ হচ্ছে দূরে, এই দূর অনেকখানি দূর, গ্রহ নক্ষত্র ছাড়িয়ে দূরে, আরও দূরে। তিনি ছটপট করতে লাগলো। সে ঘুমোতে চায় না, জেগে থাকতে চায়, কিন্তু ওরা তাকে জেগে থাকতে দেবে না। ঘুম পাড়িয়ে দেবে, এবং ঘুম পাড়িয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখাবে। তিনি সেই রাতে যে স্বপ্ন দেখলো তা অনেকটা এরকম। একটি বিশাল মাঠে সে দাঁড়িয়ে আছে, যতদূর দৃষ্টি যায় শুধু গাছ আর গাছ। বিশাল মহিরুহ, এসব গাছের মাথা যেন আকাশ স্পর্শ করেছে। গাছগুলি অদ্ভুত, লতানো ডাল, কিছু কিছু ডাল আবার বেনি পাকানো। তাদের গায়ের রং সবুজ নয়, হলুদের সঙ্গে লাল মেশানো, হালকা লাল। এসব গাছ একসঙ্গে হঠাৎ কথা বলে উঠছে, নিজেদের মধ্যে কথা, আবার কথা বন্ধ করে দিচ্ছে। তখন চারিদিকে শুনশান নীরবতা। শোনা যাচ্ছে শুধু বাতাসের শব্দ, ঝড়ের মতো শব্দে বাতাস বইছে, আবার সেই শব্দ থেমে যাচ্ছে। তখন কথা বলছে গাছেরা, কত অদ্ভুত বিষয় নিয়ে, কত অদ্ভুত কথা। তার প্রায় কিছুই তিনি বুঝতে পারছে না। একসময় সমস্ত কথাবার্তা থেমে গেল। তিনি বুঝতে পারল সবকটি গাছ লক্ষ্য করছে তাকে। তাদের মধ্যে একজন বলল, কেমন আছো ছোট্ট মেয়ে? ভালো। ভয় পাচ্ছ কেন তুমি? আমি ভয় পাচ্ছি না।
অল্প অল্প পাচ্ছ, কোনো ভয় নেই। কোনো ভয় নেই বলার সঙ্গে সঙ্গে সবকটি গাছ একত্রে বলতে লাগলো, ভয় নেই, কোনো ভয় নেই। ভয়াবহ শব্দ, কানে তালা লেগে যাবার মতো অবস্থা। তিনি তখন কেঁদে ফেলল। তার কান্নার সঙ্গে সঙ্গে সমস্ত শব্দ থেমে গেল। কথা বলল শুধু একটি গাছ, ছোট্ট মেয়ে তিন্নি। কি কাঁদছো কেন? জানি না কেন আমার কান্না পাচ্ছে। ভয় লাগছে? হ্যাঁ। কোনো ভয় নেই, তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কথা শেষ হবার সঙ্গে আলো কমে এলো। সবকটি গাছ একত্রে মাথা দুলিয়ে কী সব গান করতে লাগলো। এই গানে মনে হচ্ছে অদ্ভুত এক আনন্দ হয়। শুধু মনে হয় কত সুখ চারিদিকে। শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে, আনন্দ করতে ইচ্ছে করে। ঘুম আসছে ছোট্ট মেয়ে তিন্নি? আসছে। তাহলে ঘুমাও। আমাদের গান তোমার ভালো লাগছে? লাগছে। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। কারো ঘুমে তিন্নির চোখ জড়িয়ে এলো। স্বপ্ন শেষ হয়েছে, কিন্তু শেষেও যেন হয়নি। তার রেশ লেগে আছে তিন্নির চোখে মুখে। শুনছিলেন মিসির আলী সিরিজের অন্য ভুবন গল্পের আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে ছিলাম আমি সোলাইমান শিপন।